সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো লকডাউন পরিস্থিতিতে আমাদের অনলাইনের মাধ্যমে ক্লাস কার্যক্রমের আজকে আমার সঙ্গে তোমাদের দ্বিতীয় ক্লাস। আজকেও আমি ক্লাসটা অনলাইনে লাইভ না নিয়ে রেকর্ড করেই দিয়ে রেখে দিচ্ছি, যেন তোমরা যে কোনো সময় এখান থেকে ক্লাসের টপিক বুঝতে পারো, এবং আমার ইন্টারনেট জনিত সমস্যার কারণে তোমাদের যেন পড়ালেখায় বাধা না আসে। ওকে। তো গত ক্লাস আমরা পরিমাণগত রসায়ন অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় পড়েছি। পরিমাণগত রসায়ন অধ্যায়ের প্রথম লেকচার ছিল, আজ দ্বিতীয় লেকচার। তো গত ক্লাসে আমরা শুরুর দিকের ধারণা কিছু নিয়েছি, কিছু গুরুত্বপূর্ণ পদ দেখেছি। এই পদগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করেছি অধ্যায় সম্পর্কে ধারণা নেওয়ার। আজকে আমাদের ক্লাসটা হবে গাণিতিক সমস্যা বিষয়ক ক্লাস। তো ক্লাসের বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। গত ক্লাসে আমরা কিছু হোমওয়ার্ক নিয়েছিলাম। চারটা হোমওয়ার্ক ছিল। এই পড়াগুলো আমরা ক্লাস 9-10 অনেকটা কভার করেছি। তারপরও দেখি অনেকের হয়তো কিছু সমস্যা থাকতে পারে, খুঁটিনাটি কিছু সমস্যা অনেকের রয়ে যায়। আর যাদের সমস্যা নেই তারা তো খুব সুন্দরভাবে সুচারুভাবে শেষ করতে পেরেছো। হোমওয়ার্কগুলো বেশি সময়ও লাগার কথা না, মাত্র প্রতি হোমওয়ার্ক ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। যারা পারো, সবাই পারবে আশা করি। তারপরেও আমাদের এইগুলো যেহেতু এমসিকিউ রয়েছে, এই এমসিকিউ সমস্যার সমাধানের জন্য আমাদের বিষয়টা মাথায় রাখা উচিত যে কিভাবে খুব দ্রুত আনসার করা যায়। তো চারটা হোমওয়ার্ক ছিল, চারটা হোমওয়ার্ক আশা করি সবাই করেছো। আমি শুধু উত্তরগুলো দিয়ে দিব আজকে। উত্তরগুলোর সঙ্গে তোমরা মিলিয়ে নিবে যে তোমার উত্তরের সঙ্গে আমার উত্তরগুলো মিলেছে কিনা। আর যদি কোনো সমস্যা পাও আজকের ক্লাসের, যদি কোনো সমস্যা হয়, ক্লাসের বিষয়গুলো বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে তোমরা এই সমস্যাগুলো সম্পর্কে তোমরা কমেন্ট করবে, নিচের কমেন্টে জানাবে। আমি কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি গাণিতিক সমস্যা বা গাণিতিক কোনো লাইন বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা স্ক্রিনশট দিয়েও দিয়ে দিতে পারো, এবং আমি পরবর্তীতে ওই জায়গাতে যা সমাধান আসবে এইটাকে আমি যদি লিখে উত্তর করার প্রয়োজন বোধ করি, তাহলে আমি লিখে তোমাদের পরবর্তীতে ছবি তুলে দিয়ে দিব, যেন তোমরা দেখে সমাধানটা গ্রহণ করতে পারো। ঠিক আছে? তো আর কথা না বলে আমরা ক্লাসে চলে যাই। ক্লাসের বাকি অংশটুকু আমরা বরাবরের মতোই খাতাতেই করার চেষ্টা করব, খাতাতেই করব। ওকে, তাহলে আমরা হোমওয়ার্কের উত্তরগুলো দেখে নিই। ওকে, এই হচ্ছে আমাদের হোমওয়ার্কের উত্তর। আমরা যে হোমওয়ার্ক দিয়েছিলাম, পানির একটি অণুর ভর আমরা হিসাব করে বের করেছি 2.99 10⁻⁻23 গ্রাম। পানির 1 গ্রাম, আমি পানি বলেছিলাম শুধু, এখানে কথাটা জলীয় বাষ্প হবে, কারণ আয়তন যেহেতু গ্যাসীয় অবস্থায় হবে তাই জলীয় বাষ্প হওয়া উচিত ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু আয়তন নিয়ে কথা ছিল। জলীয় বাষ্পের আয়তন 1.24 লিটার। ওকে, 3 নম্বর প্রশ্ন ছিল 1 ml অক্সিজেন এ কতটি অণু থাকে। 1 ml অক্সিজেনে কতটি অণু রয়েছে এটা আমরা হিসাব করলে দেখা যায় 2.68 10 পাওয়ার 19। এখানে যদি কারো মাইনাস আসে তাহলে বুঝবে তুমি ভুল হিসাব করেছো। হ্যাঁ, মাইনাস আসবে না, কারণ অণুর সংখ্যা ঋণাত্মক হবে না। আর আমরা জানি অণু পরমাণু এতই ক্ষুদ্র যে তাদের সংখ্যা অনেক অনেক বেশি। আচ্ছা, এবং সর্বশেষ যেটা ছিল 5 মিলিগ্রাম গ্রাফাইটে কতটি অণু থাকে, এটার উত্তর হবে 2.51 10 পাওয়ার 23 হ্যাঁ, আশা করি সবাই পেরেছ। 4 নম্বর প্রশ্নটা যদি কারো সমস্যা থাকে আমি সংক্ষেপে তোমাদের একটু সমাধানটা দিয়ে দিচ্ছি। দেখো, গ্রাফাইট আমি বলেছিলাম এটা হচ্ছে কার্বন।
কার্বন কত 12 আইসোটোপ যেটা আছে এটা হচ্ছে গ্রাফাইট। তাহলে আমরা এইটার উত্তর যদি আমরা দিতে যাই যে কার্বনের মানবিক ভর আমরা জানি কত 12 গ্রাম সমান, এটাকে আমরা মিলিগ্রামে নিব কারণ এখানে যেহেতু মিলিগ্রাম দেওয়া আছে, কত মিলিগ্রাম থেকে চেয়েছে আমাদের 5 মিলিগ্রাম থেকে। তাহলে 12 গ্রামকে মিলিগ্রামে নিতে হলে গ্রাম থেকে মিলিগ্রামে যাওয়ার সিস্টেম হচ্ছে আমরা 1000 দিয়ে গুণ করব, তাহলে হবে 12,000 গ্রাম। তাহলে আমরা পরবর্তীতে লিখব তাহলে 12 গ্রাম বা 12,000 গ্রাম একসঙ্গে আমরা লিখে দিচ্ছি, সরি মিলিগ্রাম মিলিগ্রাম গ্রাফাইটে অণু থাকে। এখানে আমরা গ্রাফাইটকে পরমাণু হিসেবে দেখব, পরমাণু থাকে, এখানেও পরমাণু হবে, পরমাণু থাকে কত আমরা জানি অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক 6.022 10 পাওয়ার 23 টি। তাহলে আমাদের 5 মিলিগ্রাম গ্রাফাইটে পরমাণু থাকবে 6.022 10 পাওয়ার 23 ডিভাইডেড বাই 12,000, আর এই 5 এখানে আসবে, তাহলে এখানে যা হয় এই সংখ্যাটা হবে। ঠিক আছে, আনসার হচ্ছে 2.51 10 পাওয়ার 20 আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা হোমওয়ার্ক এখানেই শেষ করি। আমরা এই সর্বশেষ যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা থেকে আমাদের একটা প্রশ্ন এরকম হয়, আমরা ওই প্রশ্নটা একটুখানি দেখব, কারণ এই প্রশ্নটা খুবই গুরুত্ব দিয়ে অনেকবার আগে বোর্ড পরীক্ষায় এসেছিল, যে 500টি স্বাক্ষর দিতে, আমি প্রশ্নটা একটু লিখে দিচ্ছি, হয়তো তোমাদের বই রয়েছে। 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের গ্রাফাইট পেন্সিলের 5.56 সরি 5 এটা 55.6 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়, কতটি, আমি লাগে বলে দিলাম। ঠিক আছে, একটি স্বাক্ষরে কতগুলো কার্বন পরমাণু লাগবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এটা আশা করি তোমরা পারবে। কি পারবে? 55 মিলিগ্রাম 55.6, তখন আমাদের হিসাব করতে হবে 500টি স্বাক্ষর দিতে 55.6 মিলিগ্রাম খরচ হয়, তাহলে একটি স্বাক্ষর দিতে কত লাগবে? এখন 55.6 মিলিগ্রামে কতটি অণু আছে এটা বের পরমাণু আছে এতগুলো বের করা, এটা বের করা দরকার আগে। তাহলে আমরা এই অঙ্কটা যেভাবে করলাম 5 মিলিগ্রামে কতটি পরমাণু আছে এটা বের করা গেছে, আমরা এটা বুঝতে পেরেছি 5 মিলিগ্রাম। তাহলে 55.6 মিলিগ্রাম গ্রাফাইটে কতগুলো পরমাণু আছে?
এটা তোমরা বের করে নিতে পারবে, তাই না? আমি ক্যালকুলেটর ব্যবহার করে বের করছি, একটুখানি পজ দিতে হবে ভিডিওটা। ওকে, আমি হিসাব করেছি, হিসাবের রেজাল্ট হচ্ছে আমাদের এত মিলিগ্রাম গ্রাফাইটে পরমাণু থাকে হচ্ছে 2.79 10^21 টি পরমাণু। তাহলে এতটি পরমাণু দিয়ে কয়টি স্বাক্ষর করা যায়? 500টি স্বাক্ষর। সুতরাং একটি স্বাক্ষর দিতে খরচ হয়, তাহলে আমরা কি করব? এটাকে 500 দিয়ে ভাগ করে দিব। 2.79 10^21 ডিভাইড বাই 500, आंसर হবে 2.79 ডিভাইড বাই 5 হচ্ছে 5.58। আমরা যদি হিসাব করি, আমার কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর নেই, তাই মোবাইল দিয়ে আমি হিসাব করছি। 10 পাওয়ার, এখানে হচ্ছে 1 ঘর 20, আমি কি ঠিক লিখলাম? এখানে কাটা যাবে হচ্ছে গিয়ে 19 থাকবে, 18 হবে মনে হয়। একটু দাঁড়াও, আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে হিসাব করছি, মোবাইলেই আছে। হ্যাঁ, ওকে, পাওয়া গেছে, এটা হবে 18। এতটি। এই হচ্ছে গিয়ে আমার রেজাল্ট। আশা করি এটা বুঝতে পেরেছো। আমি কিন্তু একটা অঙ্ক দিয়েই দুইটা অঙ্ক দিয়ে দিলাম, যেন তোমরা এই প্রশ্নের উত্তর করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই অ্যাভোগাড্রো নাম্বার বিষয়ক গাণিতিক সমস্যা আশা করি সবাই পারবে। অ্যাভোগাড্রো নাম্বার, তারপর মোলার আয়তন বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান সবাই করতে পারবে। আজকে আমাদের পড়ার টপিক হবে বিক্রিয়া থেকে আমাদের গ্যাসীয় উৎপাদ যদি হয়, উৎপাদের পরিমাণ কতটুকু হয়, এই বিষয়ক গাণিতিক সমস্যা। ঠিক আছে, আমি লিখে রাখলাম, ভিডিওটা পজ দিয়ে আমি লিখে ফেলেছি যে আমাদের আজকের ক্লাসের বিষয় হবে গ্যাসীয় উৎপাদের পরিমাণ বিষয়ক ক্লাস। আচ্ছা, গ্যাসীয় উৎপাদ এরকম একটা বিক্রিয়া বলতো যে বিক্রিয়ায় উৎপাদ গ্যাসীয় হয়। একটু চিন্তা করো, তোমাদের সময় দিচ্ছি কয়েক সেকেন্ড, তোমরা চিন্তা করে ফেলতে পারো। গ্যাসীয় উৎপাদের উৎপন্ন হয় এরকম একটা বিক্রিয়া। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো এই বিক্রিয়াটা চিন্তা করবে, N2 প্লাস H2 NH3। আমরা জানি সবাই গ্যাস এই বিক্রিয়ার ক্ষেত্রে গ্যাস। এবং আমরা যদি হিসাব করতে যাই এই বিক্রিয়ার জন্য, আমরা গত ক্লাসে বলেছিলাম যে রসায়নের যদি কোনো বিক্রিয়া সম্পর্কিত হিসাব নিকাশ করতে হয়, তাহলে প্রথম শর্ত কি? ঠিক, প্রথম শর্ত হচ্ছে বিক্রিয়াটাকে আগে সমতাকরণ করতে হবে। তাহলে সমতাকরণ করার জন্য আমরা এখানে 3 দিলে, এখানে 2 দিলেই সমতা হয়ে গেছে। তাহলে আমাদের সমতা হয়ে গেল। এখন হচ্ছে হিসাব নিকাশের পালা। আমাদের প্রশ্ন কি? এই আমরা একটা প্রশ্ন নেই, এই সমস্যা, এই এই বিক্রিয়ার জন্য আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব যে এসটিপিতে আমরা নাইট্রোজেন ব্যবহার করি হচ্ছে গিয়ে যে কোনো পরিমাণ, আমরা 750 ml
নাইট্রোজেন ব্যবহার করলাম। এতটুকু হতে আমরা হেবারবস পদ্ধতিতে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি করি। তাহলে এত হতে কতটুকু NH3 পাওয়া যাবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এসটিপিতে কতটুকু অ্যামোনিয়া পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা সমাধান করার জন্য আমরা প্রথমেই হচ্ছে গিয়ে বিক্রিয়াটা আমি আবার লিখছি, কারণ নিচে নিচে কিছু লিখতে হবে। এটা হচ্ছে প্রশ্ন, 1 নম্বর গাণিতিক সমস্যা করছি আজকের ক্লাসের। আচ্ছা, তাহলে আমরা বিক্রিয়াটা লিখব N2 + 3H2 2NH3। এই ধরনের গাণিতিক সমস্যা করার জন্য আমাদের স্টেপ হচ্ছে, প্রশ্নতে দেখো ml দেয়া আছে, তাহলে আমরা নাইট্রোজেন আমাদের কার কার সঙ্গে এত 750 ml নাইট্রোজেন হতে, তাহলে নাইট্রোজেনের পরিমাণটা লাগবে, আর বলেছে অ্যামোনিয়া পাওয়া যাবে। তাহলে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেন সম্পর্কিত দুইটার সঙ্গে আমরা এই দুইটা নিয়ে ডিল করছি। তাহলে আমরা এদের নিচে নিচে এসটিপিতে এদের আয়তনগুলো নিচে নিচে লিখব। তাহলে এসটিপিতে নাইট্রোজেনের আয়তন কত? 1 মোল নাইট্রোজেন যেহেতু, আমরা আগে এরকম করে লিখি 1 মোল 3 মোল। আমি খুবই সিম্পল করে করার চেষ্টা করেছি, যাদের আগের দিকে অর্থাৎ 9, 10 কিছু সমস্যা রয়েছে তারাও যেন বুঝতে পারো। 2 মোল, তাহলে 1 মোল নাইট্রোজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা কখন? এসটিপিতে 22.4 লিটার। আমাদের এটা প্রয়োজন নেই, তাই আমরা লিখব না। আর 2 মোলের আয়তন কত হবে? 2 × 22.4 লিটার। আমি বড় করে লিখছি, ভুলে গিয়েছিলাম খাতাতে লেখাতে। আচ্ছা, তাহলে আমার এখানে আসছে হচ্ছে 44.8 লিটার। হ্যাঁ, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, এটা আমরা গ্রামে নিলাম না কেন? আমাদের গ্রামে নেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে আমাদের প্রশ্নের মধ্যে গ্রাম সম্পর্কে কোনো জিনিস নেই যে আমরা গ্রামে নিয়ে তারপরে মৌলে নিয়ে করব, এটা আমাদের প্রয়োজন নেই। আমাদের সামনে আরও 2-1টা আমরা প্র্যাকটিস করব, তো ওই প্রশ্নগুলোতে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হব। সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা লিখব সমীকরণ হতে আমরা কি পাচ্ছি, যে 22.4 লিটার N2 হতে অ্যামোনিয়া পাওয়া যায় কত? 44.8 লিটার। তাহলে আমাদের প্রশ্নে ছিল 750 ml দেয়া ছিল, বা এটাকে আমরা লিটারে কনভার্ট করব, তাহলে হবে 0.75 লিটার হতে কতটুকু পাওয়া যাবে? 44.8 × 0.75 ডিভাইডেড বাই 22.4। আমরা ক্যালকুলেটর ব্যবহার করব এখন। হ্যাঁ, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 44.8 × 0.75 ডিভাইড বাই 22.4 আসবে হচ্ছে 1.5 লিটার NH3 পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের উত্তর। সবাই কি ধরতে পেরেছো বিষয়টা? ওকে, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো এখানে আমরা কি করতে চাচ্ছিলাম। ওকে,
তাহলে এই সমস্যাটা গেল। আমরা এই ধরনের আরও একটা সমস্যা করব। এটাতে শুধু এমএল থেকে লিটার থেকে মানে আয়তন থেকে আয়তন সমস্যা। হ্যাঁ, কিন্তু আমাদের যদি এরকম হয় গ্রাম থেকে আয়তন বা আয়তন থেকে গ্রাম, তাহলে আমরা কি পারবো? হ্যাঁ, আমরা এটাও পারবো। তো আমরা একটা প্রশ্ন লিখে নিই। আমি পেজ উল্টিয়ে প্রশ্নটা লিখছি। ওকে, আমরা একটা প্রশ্ন লিখব। 100 গ্রাম চুনা পাথর প্রশ্ন 2, 100 গ্রাম চুনা পাথর, আমরা এটাকে চুনা পাথরকে HCl সাথে বিক্রিয়া করালে STP তে কত লিটার CO2 পাবো? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রশ্নটা উত্তর করব আমরা। চুনা পাথরের সংকেত বলো তো কি? সোডিয়াম কার্বনেট না, চুনা পাথরের সংকেত ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে আমরা HCl বিক্রিয়া করাচ্ছি। HCl এর বিক্রিয়ায় তৈরি হয় কি? ক্যালসিয়াম ক্লোরাইড। সবাই কি বিক্রিয়াটা নিজে নিজেই পূরণ করতে পেরেছো? ধাতুর সঙ্গে অধাতুর লবণ তৈরি হবে। কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, পানি হবে। ঠিক আছে, অনেকের বিক্রিয়া পূরণ করতেও ঝামেলা থাকে একটু, তাই আমি বলে দিচ্ছি আবার। ওকে, তাহলে এইটাতে আমাদের প্রশ্ন দেখো, চুনা পাথর, এই চুনা পাথরের সঙ্গে কার সম্পর্ক? কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা এখানে যে দুইটা বিষয় নিয়ে ডিল করব, এখানে আমাদের বিক্রিয়ক আছে দুইটা, উৎপাদ আছে তিনটা। সবাইকে নিয়ে আমাদের প্রশ্ন সমাধান করার প্রয়োজন নেই। আমাদের প্রশ্ন যা চেয়েছে শুধু তাই নিয়ে আমরা উত্তর করব। ঠিক আছে, তাহলে চুনা পাথর, আমরা দেখো চুনা পাথরের ভর গ্রামে দেয়া আছে, তাহলে আমরা গ্রামে করব। এটার গ্রাম কত? আণবিক ভর 40। আমি এখানে ভেঙে লিখছি, তোমরা সরাসরি বসাবে। কার্বন 12, 3 × 16, আশা করি 100 হবে। এটা 100 গ্রাম। ও, ভালো কথা। তোমরা নিশ্চয়ই মনে বলতেছো নিজে নিজেই যে স্যার সমতা করেননি কেন? হ্যাঁ, অবশ্যই সমতাকরণ করতে হবে। আমাদের রসায়নের যত গাণিতিক সমস্যা আছে সমাধান করার জন্য সমতাকরণ জরুরি, বাধ্যতামূলক। তাহলে এখানে আমি যদি 2 দিয়ে দেই, দেখো তো হয় কি না? হয়, 2টা হাইড্রোজেন 1টা অক্সিজেন মিলে পানি তৈরি হয়েছে। তাহলে আর 2টা ক্লোরিন, এই যে 2টা ক্লোরিন। ওকে, সমতা হয়ে গেছে। তাহলে আমাদের HCl নিয়ে ডিল নেই, ক্যালসিয়াম ক্লোরাইড নিয়ে ডিল করতে হবে না, বা পানি নিয়েও ডিল করতে হবে না। কার্বন ডাইঅক্সাইড দেখো, এখানে আমাদের প্রশ্ন ছিল STP তে, তাহলে আমরা STP তে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তাহলে কতটুকু পাওয়া যাবে? 22.4 লিটার STP তে। আচ্ছা, তাহলে আমাদের সমীকরণ হতে পায়, আমরা কি লিখব? সমীকরণ হতে, আমাদের প্রশ্নটা আসলে একেবারে এক লাইনে উত্তর হয়ে গেছে, যে 100 গ্রাম চুনা পাথর হতে 22.4 লিটারই পাওয়া যায়। যদি এটা 100 গ্রাম না হয়ে 106 গ্রাম দিয়ে দিলাম আমি, কারণ আমাদের অঙ্কটা হচ্ছে না ওইরকম। 100 গ্রাম কোত্থেকে আসলো? কারণ অনেকে গুলিয়ে ফেলতে পারো যে 100 গ্রাম এই 100 গ্রাম এই 100 গ্রাম নাকি আমাদের প্রশ্নের 100 গ্রাম।
হ্যাঁ, এই সমীকরণ হতে লিখেছি, তাহলে সমীকরণ অনুসারে যে লাইনটা আসবে, সমীকরণ হতে এখানে দেখো 100 গ্রাম, এখানে 22.4 লিটার, তাহলে এটার সঙ্গে এটার সম্পর্ক। 100 গ্রাম চুনা পাথর বা আমি ক্যালসিয়াম কার্বনেট হতে CO2 পাই 4 লিটার, সো 106 গ্রাম হতে 22.4 ইন্টু 106 ডিভাইড বাই 100। তো আমরা হিসাব করি 22.4 ইন্টু 106 ডিভাইডেড বাই 100, 23.744। লিটার। দেখো দশমিকের পর আমি 3 ঘর ব্যবহার করেছি, কারণ আমাদের দশমিকের পর 3 ঘর ব্যবহার করাই উচিত। লিটারকে ml এ যদি হিসাব করা হয় তাহলে আমি 40 লিটার বা 40 ml বাকি, মানে 4 ml বাকি হয়ে যাচ্ছে, এরর হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা সবসময় দশমিকের পর 3 ঘর ব্যবহার করব। তো বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা এখন আরও একটা এই একই প্রশ্ন বিষয়ক একটা গাণিতিক সমস্যা আমি দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা একটু চেষ্টা করবে। এটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি। HW1 আমরা হোমওয়ার্কটা পরে দিচ্ছি, কারণ আরও একটা হোমওয়ার্ক থাকবে, ওই হোমওয়ার্ক দুটো যেন একসঙ্গেই থাকে, অথবা সবার শেষে যারা আছে তারাও না, এখানে আমরা যেহেতু দিয়েছি দিয়ে দিচ্ছি। আমরা বলি প্রশ্নটা হচ্ছে 95% বিশুদ্ধ চুনা পাথরের 300 গ্রাম কে উত্তপ্ত করলে STP-তে কত ml কার্বন ডাই অক্সাইড পাবে? ওকে, প্রশ্নটা হচ্ছে 95% বিশুদ্ধ চুনা পাথরের 300 গ্রামকে উত্তপ্ত করব আমরা। উত্তপ্ত করলে STP-তে কত ml কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে? হ্যাঁ, ওকে, তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে চুনা পাথরকে উত্তপ্ত করতে হবে। এটা কি আমরা পারবো? হ্যাঁ, আশা করি সবাই পারবে। তারপরও যাদের বুঝতে একটু সমস্যা হতে পারে তাদের চিন্তায় আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি যে 95% বিশুদ্ধ চুনা পাথর, অর্থাৎ 300 গ্রাম যে আমরা পাথর নিয়েছি, চুনা পাথরটা, এই 300 গ্রামই কিন্তু বিশুদ্ধ না, 300 গ্রামই চুনা পাথর না, এখানে ময়লা আছে, মাটি থাকতে পারে অথবা অন্য কোনো পদার্থ থাকতে পারে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমাদের প্রকৃতপক্ষে চুনা পাথর কতটুকু রয়েছে? আমরা যে 300 গ্রাম নিয়েছি, এই 300 গ্রামের মধ্যে কতটুকু চুনা পাথর রয়েছে প্রকৃতপক্ষে? তাহলে আমরা বের করতে পারলি হিন্ট। %, অর্থাৎ 100 গ্রাম এ রয়েছে কত? 95 গ্রাম। তাহলে 300 গ্রামে রয়েছে 95 ইন্টু 300 ডিভাইড বাই 100, এত গ্রাম। তাহলে আমাদের আসলো কত গ্রাম?
300 থেকে 15 বাদ দিতে হবে আর কি, 285 গ্রাম। এতটুকু হচ্ছে চুনাপাথর। এই চুনাপাথর থেকে কতটুকু পাওয়া যাবে আমি যদি করে দেব, না তোমাদের চেষ্টা করা উচিত মনে হয়, আশা করি পারবে। আমাদের এই অঙ্কের মতো শুধুমাত্র ক্যালসিয়াম কার্বনের থেকে সরাসরি ক্যালসিয়াম ক্লোরাইড হবে না, ক্যালসিয়াম অক্সাইড হবে। এখানে বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, এই বিক্রিয়া। এখানে আমাদের কতটুকু আণবিক ভর আমরা লিখব, এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ লিখব আমরা এই অঙ্কের মতোই। এসটিপিতে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 22.4 লিটার। প্রশ্নটা যদি তোমরা খেয়াল করো, আমাদের উত্তর কিন্তু আগের অঙ্কের মধ্যে আমাদের লিটারে চলে এসেছে। এখানে আমাদের প্রশ্নে বলেছে কত এমএল, তাহলে আমাদের এমএল এ কনভার্ট করতে হবে। এত লিটার থেকে এমএল করলে এটা আমরা জানি 23,744 এমএল আসবে, তাই না? তোমরা পারবে নিশ্চয়ই এখন। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক থাকলো, সবাই হোমওয়ার্ক করে আমাকে স্ক্রিনশট দিবে। দুটো হোমওয়ার্ক করার পর দুইটা হোমওয়ার্কের স্ক্রিনশট এইখানে ফেসবুকের কমেন্টে অথবা ইউটিউবের কমেন্টেও দিয়ে দিতে পারো তোমরা। হ্যাঁ, সবাই দিবে, স্ক্রিনশট চাই আমি, কারণ তোমরা ক্লাস করার পর তোমাদের রেজাল্ট মিলছে কিনা বা রেজাল্ট হচ্ছে কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা, এটার একটা ফিডব্যাক থাকা দরকার, তাই না? আমি বুঝবো কিভাবে যারা ক্লাস করেছো তারা বুঝতে পেরেছো কিনা। ওকে, তাহলে এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক, একটা হোমওয়ার্ক। আরও একটা হোমওয়ার্ক আমরা পরে নেব, ঠিক আছে? আচ্ছা, আমরা আরও একটা গাণিতিক সমস্যা নিয়ে এখন কথা বলবো। এই একই ধরনের আমাদের আজকের ক্লাসের টপিকই হচ্ছে গ্যাসীয় উৎপাদের পরিমাণ বিষয়, হিসাব বিষয়ক। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা করেছি হচ্ছে 3 নম্বর, এটা আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা 49 গ্রাম ক্যালসিয়াম পটাশিয়াম পার ক্লোরেট, 49 গ্রাম পার ক্লোরেট কে উত্তপ্ত করলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 750 মিলিমিটার মার্কারি চাপে কত এমএল, এটাকে উত্তপ্ত করলে কি পাওয়া যায় তোমরা বলতে পারবে? পটাশিয়াম পার ক্লোরেটকে কেউ পারবে? ও, আমি ভুল বলছি, পটাশিয়াম ক্লোরেট, এটা পার ক্লোরেট KCO4 হবে, সরি। ওকে, কত এমএল এখান থেকে অক্সিজেন পাওয়া যাবে উত্তপ্ত করলে, O2 পাওয়া যাবে। দেখো, আগের গাণিতিক সমস্যা আর এই গাণিতিক সমস্যার মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেটা ছিল এসটিপিতে, আর এটা এসটিপিতে নেই, তাপমাত্রা এবং চাপ দুটোই দেওয়া আছে। তাহলে আমরা এটা থেকে কিভাবে আমরা সমাধানটা করব? ওকে, আমরা উত্তর দিচ্ছি এটার। আমাদের পটাশিয়াম ক্লোরাইডকে আমরা আগে সমীকরণ লিখব, KClO3। এটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি পাওয়া যাবে? KCl পাওয়া যাবে, O2 পাওয়া যাবে। বিক্রিয়াটা তোমরা নিজেরা ব্যালেন্স করো তো দেখি, পারবে? আমরা যদি এখানে 2 দেই তাহলে আমাদের ব্যালেন্সটা সহজ হয়, না হলে আমরা এইভাবেই ব্যালেন্স করতে পারি।
3/2 O2 ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, এখন তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব? আমাদের 27°C তাপমাত্রা এবং চাপও দেওয়া আছে, তাহলে আমাদের করতে হবে, আমরা হিসাব করতে পারি এখানে এসটিপিতে পাওয়া যাওয়ার কথা এত ml বা এত লিটার। আমাদের চেয়েছি যেহেতু এই তাপমাত্রা ও চাপে, তাহলে আমরা এই তাপমাত্রা ও চাপে কত লিটার হয় বা কত ml হয় সেটা আমরা কনভার্ট করব। এটা আমরা সমন্বয় সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই বিভিন্ন সূত্র ব্যবহার করে আমাদের করতে হবে। এইখানে অনেকগুলো সমস্যা আসতে পারে এই জায়গা থেকে চেঞ্জ করে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমাদের দেখো KCA, আমাদের ডিল হচ্ছে পটাশিয়াম ক্লোরেট এবং অক্সিজেন। তাহলে আমরা পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন নিয়ে কথা বলবো, পটাশিয়াম ক্লোরাইড নিয়ে কোনো কথা বলবো না। ঠিক আছে, তাহলে এর পারমাণবিক ভর, পটাশিয়ামের পারমাণবিক ভর 35.5, অক্সিজেন হচ্ছে 16, সব মিলে আমাদের ভর হবে, আমি যোগ করে বের করছি, 39 প্লাস 35.5 প্লাস 16, 3 16 48, হ্যাঁ 48, 122.5। এটা গ্রাম। কোত্থেকে আসলো? আণবিক ভর। হ্যাঁ, আমি কিন্তু লিখলাম না, তোমরা চাইলে লিখতে পারো, আমি এই লাইনে লিখলাম ভর, আণবিক ভর। অক্সিজেনের ভর কত হবে? অক্সিজেনের ভর প্রয়োজন আছে না, অক্সিজেনকে আমরা লিটারে হিসাব করব। তাহলে 3/2 অর্থাৎ 1.5 ইন্টু অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32 গ্রাম হওয়ার কথা, কিন্তু আমাদের ml প্রয়োজন। দেখো প্রশ্নের মধ্যে বলেছে কত ml, তাহলে আমরা লিটারে নিয়ে আসি 22.4 লিটার। এখান থেকে কত আসবে? 33.6 লিটার। আমরা একেবারে ml এ চলে যাই, ml হচ্ছে 33,600 ml। এটা কখন? STP-তে। এটা অবশ্যই STP-তে আমাদের বিক্রিয়া যখন আমরা করব, এটা অবশ্যই STP হবে। হ্যাঁ, এখান থেকে আমাদের এই তাপমাত্রা ও চাপে সরাসরি আমরা পাবো না, আমরা আগে STP-তে হিসাব করব, STP থেকে পরবর্তীতে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে আমরা সমীকরণ হতে পাই, কি পাই আমরা? 122.5 গ্রাম KClO3 হতে O2 পাই কত? 33,600 ml। So 49 গ্রাম হতে পাওয়া যাবে 33,600 into 49 divided by 122.5। আমি হিসাব করি, 125 33,600 49 divided by 122.5 আসবে হচ্ছে 13,440 ml। এটা আসলো কি? এটা আসলো হচ্ছে ml কিতে? STP-তে। STP-তে। এখন আমাদের যেহেতু বলেছে তাপমাত্রা এবং চাপ আলাদা দিয়েছে, তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে ml। কত ml পাওয়া যাবে? তাহলে আমরা বয়েলের সূত্র প্রয়োগ করলেই হয় না। দেখো তো, এখানে আমাদের তাপমাত্রা দেয়া আছে, চাপ দেয়া আছে
শুধুমাত্র আয়তন দরকার, তাহলে টি পি ভি দরকার। ওকে, আর এসটিপি এখানে টেম্পারেচার, প্রেশার এবং আয়তন আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের কোন সূত্র লাগবে? সমন্বয় সূত্র। গ্যাসের সমন্বয় সূত্র মতে আমরা এখানে লিখি আমাদের কি কি দেয়া আছে। আমরা হচ্ছে গিয়ে এই কন্ডিশনটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন, আর আমাদের প্রশ্নে যে কন্ডিশনটা দেওয়া আছে এটা আমাদের ফাইনাল কন্ডিশন, বুঝেছে? তাহলে T1 তাপমাত্রা কত? 273 কেলভিন। P1 760 মিলিমিটার মার্কারি। আমাদের এসটিপি কিন্তু স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে প্রেশার 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 এটিএম চাপ। আমরা এটিএমকে সরাসরি 760 মিলিমিটার মার্কারিতে নিয়ে নিলাম। ওকে, তাহলে V1 হচ্ছে 13,440 ml। তাহলে আমাদের T2 কত? আমাদের বলেছে 27 ডিগ্রি, 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি আমরা ক্যালভিনে নেই, তোমরা জানো ডিগ্রি সেলসিয়াস থেকে ক্যালভিনে নিলে 273 যোগ করতে হয়, যোগ করলে 300 ক্যালভিন। P2 আমাদের দেওয়া আছে 750 মিলিমিটার। মিলিমিটার মার্কারি আমাদের V2 হিসাব করতে হবে। তো আশা করি এটুকু তোমরা সবাই পারো, তারপর আমি করে দিচ্ছি। তাহলে আমাদের বের করতে হবে, আমরা জানি P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2। এগুলো আমরা প্রথম অধ্যায়ে পরিবেশ রসায়ন অধ্যায়ে আমরা পড়েছি। হ্যাঁ, আমি করিয়েছি তোমাদের, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং তোমরা অনেকেই বলেছো যে স্যার অধ্যায়টা থেকে প্রশ্ন আসলে সবাই পারতাম আমরা। হাফ ইয়ারলি পরীক্ষাতে আমাদের প্রশ্ন ওইরকমভাবে বড় প্রশ্ন হয়নি, যেহেতু আংশিক ছিল। যাই হোক, আমাদের বের করতে হয় V2 ইমপ্লাইজ টু V2 ইকুয়াল V2 সমান কি হবে? P1 V1 T2, আর নিচে আসছে P2 T1। তোমরা মান বসিয়ে দাও, ঠিক আছে? মান বসিয়ে ক্যালকুলেটর ব্যবহার করো। ক্যালকুলেটর কোথায় রাখলাম? পেয়েছি। হ্যাঁ, P1 760 ইন্টু V1 13,440। আমার এই লেখাগুলো ছোট করছি, তোমরা মান বসিয়ে দিবে সরাসরি, এখানে আছে। P1 V1 T2 হচ্ছে 300, আর P2 750, T1 273। মোবাইলে হিসাব করে নিচ্ছি। 300 760 ভাগ 750 ভাগ 273। উত্তর আসে আমার এখানে, আমি এখানে লিখে দিচ্ছি 14,966.15 ml। দেখা যাচ্ছে? আমি বলে দিচ্ছি যদি দেখা না যায়। 14,966.15 ml। তাহলে এই কন্ডিশন অনুযায়ী আমাদের এই রেজাল্টটা আসবে, ঠিক আছে? তো আশা করি তোমরা সমস্যাটা সমাধান করতে পেরেছো বা বুঝতে পেরেছো। আমরা একটুখানি দাঁড়াও, আমি আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমরা SW2 হিসেবে এটা SW2 আগে একটা হোমওয়ার্ক দিয়েছি, এখানে আরও একটা হোমওয়ার্ক। তাহলে আমরা প্রশ্ন লিখি 35.1
জিঙ্ককে এই সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করলে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করলে আমাদের হচ্ছে গিয়ে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 780 মিলিমিটার মার্কারি চাপে 500 ml চাপে, সরি 500 না, কত ml হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, H2 পাওয়া যাবে। উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় হোমওয়ার্ক। আশা করি তোমরা পারবে। আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি তোমরা যেন উত্তর করতে পারো। জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড তৈরি হবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস কতটুকু তৈরি হয় দেখো তো, 1 মোল তৈরি হয়। তাহলে এসটিপিতে হচ্ছে গিয়ে আমাদের 1 মোলের ভর, 1 মোলের এমএল থেকে আমরা একইভাবে কনভার্ট করব। কনভার্ট করে দেখা যাবে যে কতটুকু পাওয়া যায়। এবং ভর কিভাবে বের করব? ভর বের করার জন্য আমরা প্রথম যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করলাম, যে অ্যাভোগাড্রো নাম্বার, তারপর হচ্ছে আমি একটা বড় লাইন লিখে দিয়েছিলাম 3টা সমীকরণ। 1 মোল সমান 22 কত আণবিক ভর, পারমাণবিক ভর 22.4 লিটার। হ্যাঁ, ওইখান থেকে আমরা হিসাব করতে পারবো আশা করি। তো এ পর্যন্তই থাকুক আজকে। হ্যাঁ, আমরা এতক্ষণ যা ক্লাস করলাম আশা করি সবাই বুঝতে পেরেছো। ক্লাসের যদি কোনো তোমাদের সমস্যা ফিল করো ক্লাসের বিষয় বুঝতে, তাহলে স্ক্রিনশট নিয়ে আমাকে কমেন্ট জানিয়ে দিবে, স্যার এই জায়গাটাতে একটু সমস্যা ছিল, আমি তোমার কমেন্টের রিপ্লাই হিসেবে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাকলো। আগামী দিন দেখা হবে আবার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে সবসময় চলাফেরা করার চেষ্টা করবে। বাইরে অপ্রয়োজনীয়ভাবে যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।